আসসালামু আলাইকুম। এইচএসসি 28 ব্যাচ কিংবা তোমরা তো রাগ করে এটা বললে এসএসসি 26 ব্যাচ, তোমরা এখন কলেজে উঠবা বা একটা পা দিছো আর একটা পা এখনো দেওয়া বাকি, রেজাল্টটা হয়ে গেলে আর একটা পা দিবা। এই অবস্থায় তোমরা অলরেডি অনেক অতি উৎসাহী হয়ে অনেকে পড়াশোনা শুরু করে দিছো, অনেকে কোর্স কেনা শুরু করে দিছো। আমি তো আসলে তাজ্জব হয়ে গেছি, জীবনে প্রথম আমি দেখতেছি যে একটা ব্যাচ এসএসসি রেজাল্ট দেয়নি, তার মধ্যে আমার ফিজিক্স ব্যাচে 400 জন মতো ভর্তি হয়ে গেছে। আমি মানে অবাক। তো যাই হোক, তোমাদের উৎসাহ আছে। এখন তোমরা অনেকেই প্রশ্ন করো যে ভাই কিভাবে ফিজিক্সে ভালো করব। ফিজিক্স আপনি পড়ান, আপনি তো ফিজিক্সে ভালো ছিলেন একটা সময়, আপনি বুয়েটে চান্স পাইছেন, মেডিকেলে চান্স পাইছেন, তো আপনি বলেন ফিজিক্সে কীভাবে ভালো করা যায়, একটা টপার স্টুডেন্ট কীভাবে ফিজিক্স পড়াশোনা করে। আজকের ভিডিওতে আমরা সেটাই কথা বলবো যে ফিজিক্সে ভালো করবা কেমনে, সেই তাবিজটা আজকে আমরা সেল করবো, বুঝছো। সো তোমরা অনেকেই বলো যে অনলাইনে যারা টিচার আছে তারা নাকি তাবিজ বিক্রি করে। সো আমরা যেটাই হোক ওটাই বিক্রি করতেছি যে কিভাবে তুমি ফিজিক্সে ভালো করবা। তো আসলে জোকস অ্যাপার্ট, কোনো তাবিজ টাবিজ এরকম কিছু না, তোমাকে স্টেপটা বলে দিব। কোন স্টেপ তুমি ফলো করলে, কোন জিনিসগুলো মাথায় রেখে ফিজিক্স পড়াশোনা করলে তোমার কাছে ফিজিক্সের জার্নিটা ইজিয়ার হবে, তোমার কাছে ফিজিক্সের জার্নিটা সহজ মনে হবে, এবং তুমি ওভারঅল আমাদের যেটা টার্গেট, আমাদের টার্গেট ফিজিক্স বুঝা না, হ্যাঁ, এটা কিন্তু আগে মাথার মধ্যে সেট করতে হবে। আমাদের টার্গেট ফিজিক্স বুঝে ফিজিশিয়ান হওয়া না, রিসার্চ করা না। আমাদের টার্গেট হচ্ছে এইচএসসিতে ভালো মার্ক উঠাবো, অ্যাডমিশনে ভালো একটা পজিশন নিয়ে আসবো আমার ড্রিম ইউনিভার্সিটিতে, বা আমি যে পজিশনে যেতে চাই সেখানে যেন ফিজিক্সে আমি না আটকাই কোথাও, এবং তারপরে ভার্সিটিতে উঠবা, এরপরে তোমার রিসার্চ মিসার্চ যা যা করতে চাই মন যাবা। কারণ এইচএসসি লেভেলে ফিজিক্সে ওই ইনডেপথে আমরা কখনো পড়াই না যেই নলেজটা তুমি ইউজ করে তুমি রিসার্চ মিসার্চ হ্যান করতে পারবা। সো আমাদের মূল টার্গেট হচ্ছে ফিজিক্স এমনভাবে বোঝা যেন ফিজিক্সের যে কোনো প্রবলেম আমরা সলভ করতে পারি। সো সবার আগে মাথার মধ্যে তোমরা যেটা সেট করে নিবা, ফিজিক্স পড়ার উদ্দেশ্য কী। ফিজিক্স বুঝা, ফিজিক্সে ভালো করা, ফিজিক্সে এইটা করা, ফিজিক্সে ওইটা করা না। অবশ্যই ফিজিক্স তোমার বুঝতে হবে, ফিজিক্স না বুঝলে তুমি কোনো কিছু করতে পারবে না, ফিজিক্স না বুঝলে তুমি সার্ভাইভই করতে পারবে না, ফিজিক্সের আনন্দটা না পাইলে তুমি কোনো কিছু মানে ট্যাকেলই করতে পারবে না। বাট এই আনন্দটা, এই আন্ডারস্ট্যান্ডিংটা, এই কনসেপ্টটা তুমি কেন নিবা, এই কনসেপ্টটা তুমি নিবা যেন তুমি এক্সামে এক্সাম যে কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেন যেন তুমি সলভ করতে পারো, বুঝছো। এক্সাম যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেন যেন তুমি অ্যান্সার করতে পারো, এটাই হচ্ছে আমাদের আলটিমেট সোল টার্গেট। আমি যে কোয়েশ্চেনগুলো আসবে পরীক্ষায় সেই কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবো। এটা হইতে পারে এইচএসসি এক্সাম, এটা হইতে পারে অ্যাডমিশন এক্সাম, বুঝছো। যে কোনো ক্ষেত্রেই যে প্রশ্নগুলো আসবে ফিজিক্সে সব আমি অ্যান্সার করবো, এইটা আমাদের টার্গেট, বুঝছো। টার্গেট কি মাথার মধ্যে ঢুকছে? এখন তোমরা যখন সদ্য কলেজে উঠতেছো, কলেজে উঠার পর তুমি দেখবা একটা গোষ্ঠী আছে, যেই গোষ্ঠী কিছু কিছু পপুলার অনলাইন টিচার তাদের বলবে যে এই ওই ভাই ভালো পড়ায় না, ওই ভাই ভুল পড়ায়, ওই ভাই এইটা পড়ায়, ওই ভাই এই কনসেপ্টের সমস্যা। কেমিস্ট্রির ক্ষেত্রেও তুমি দেখবা বলে এই যে কেমিস্ট্রির ওই ভাই পড়াইতেছে, তোমরা একে বলো কেমিস্ট্রির কিং, কিন্তু হয়তো এটা ভুল পড়ায়। তুমি দেখবা মানে কিছু একটা গোষ্ঠী আছে, ওই গোষ্ঠী থেকে তোমরা কনফিউজড হয়ে যাবা যে কী রে ভাই, এত পপুলার টিচার এর ফিজিক্সের এত নামি দামি টিচার, কেমিস্ট্রি এত নামি দামি টিচার, এখান থেকে পড়াশোনা করে মানুষজন বুয়েটে ফার্স্ট হচ্ছে, বুয়েটে সেকেন্ড হচ্ছে, মেডিকেলে ফার্স্ট সেকেন্ড হচ্ছে, এরা নাকি ভুল পড়ায়। তো আসলে তোমার জিনিসটা আগে তুমি তোমার এই কনফিউশন আমি আগেই ক্লিয়ার করে দিচ্ছি, এইগুলা পুয়ের ভাওতাবাজি। কারণ এটা জিনিস বোঝা লাগবে যে এইচএসসিতে যখন একটা স্টুডেন্ট পড়ে তখন তার জ্ঞানের কিছু লিমিটেশন আছে, তখন তার জ্ঞানের কিছু সীমাবদ্ধতা আছে। সে চাইলেই ফিজিক্সের ইনডেপথ বুঝতে পারবে না, সে চাইলেই কেমিস্ট্রির ইনডেপথ আন্ডারস্ট্যান্ডিং তার পক্ষে নেওয়া পসিবল না। কিছু জিনিস লিমিটেশন মেনটেন করেই তার পড়তে হবে, কিছু জিনিস তার জাস্ট প্রবলেম সলভ করতে হবে, এই আইডিয়া মাথায় রেখেই কেমনে সলভ করা যায় ওই দিকেই যাওয়া লাগবে। সো তুমি 100% একদম অ্যাকুরেট ফিজিক্স যদি এখানে পড়তে চাও, তাহলে কিন্তু আসলে ভাই 2 বছর অনেক কম একটা সময়, বুঝছো। আর যারা এগুলো ভুল ধরে তারা নিজেরাও এইচএসসি লেভেলে যখন ছিল এত কিছু জানতো না, এই ফিজিক্সে মাস্টার্স করতে গেছে, যা এখন তাদের মধ্যে বোধ বুদ্ধি আসছে যে আরে এটা তো ভুল পড়াচ্ছে, আরে বইই তো ভুল আছে। এইচএসসির একটা স্টুডেন্টের যতটুকু জানা উচিত, যেইভাবে জানা উচিত আমরা ওইভাবেই পড়াই, ঠিক আছে। সো এই জিনিসটা আগেই ক্লিয়ার করে দিলাম। যতই জায়গায় যদি কোথাও তুমি শুনো যে ওই টিচার অনেক ভালো বাট ওই টিচার ভুল পড়ায়, ওই টিচার কাছে পড়া যাবে না, আমি অ্যাকুরেট পড়াই আমার কাছে আসো, এগুলো আসলে স্টানবাজি ছাড়া কিছুই না। এইচএসসিতে ফুল অ্যাকুরেট যদি তুমি ফিজিক্স কেমিস্ট্রি হ্যান ত্যান সব কিছুই পড়তে যাও, তোমার আসলে ধরা খাওয়া সুনিশ্চিত। তাও আমরা একটিকে যারা আছি আমরা চেষ্টা করি একদম মানে সব কিছু অথেন্টিকভাবে তোমাকে কতটুকু দেওয়া যায় সেটুকু দেওয়ার। আচ্ছা, এবার আসো, আমাদের টার্গেট আমরা বুঝতে পারছি, সব কিছু তোমাকে আমি হেডস আপ দিয়ে দিলাম। এখন ফিজিক্সে তুমি তাহলে এভাবে পড়াশোনা করবা, সবার আগে তোমার কনসেপ্টগুলো তোমার ক্লিয়ার রাখতে হবে। এটা তো অবশ্যই প্রি রিকোয়ারমেন্ট, আমি আগেই বলছি যে যতটুকু কনসেপ্ট ক্লিয়ার রাখা যায়, যতটুকু কনসেপ্ট ভালো মতো জানা যায়, সবগুলো তোমার কনসেপ্ট ভালো মতো জানতে হবে, ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্টগুলো তুমি কোন জায়গা থেকে ক্লিয়ার করবা? কনসেপ্টগুলো তুমি ক্লিয়ার করবা অবশ্যই তুমি ক্লাস করবা, তাই না?
ক্লাস করবা। ক্লাস কোথায় করতে পারবো? ক্লাস তুমি অফলাইনে করতে পারো, অফলাইনে অনেকে কোচিংয়ে পড়ে, অফলাইনে কলেজে পড়ে, অফলাইনে স্যার নিয়ে পড়ে, বাসায় টিউশন নিয়ে পড়ে, অথবা অনলাইনে পড়তে পারো। অনলাইনে কোর্সের অভাব নেই, তুমি সুন্দর দেখতে পাচ্ছ আমি পাশে নিজের একটা কোর্সের ছবি দিয়ে রাখছি এখানে। সো অনলাইনে প্রচুর কোর্স আছে, আমাদেরও কোর্স আছে, অনেক টিচারেরও অনেক কোর্স আছে, তোমার পছন্দ মতো তুমি কোর্স থেকে অনলাইনে ক্লাস করে তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারো। আরেকটা উপায় আছে, অথবা সেলফ স্টাডি। হ্যাঁ, সেলফ স্টাডি। সেলফ স্টাডি কেমন? ওই যে বই পড়ে, চ্যাট জিপিটি ঘেটে, জেমিনি ঘেটে, তারপরে গুগল ঘেটে, রিসার্চ পেপার ঘেটে, তারপরে বিভিন্ন রকমের ফরেন বই ঘেটে অনেকে নিজে নিজে পড়াশোনা করার চেষ্টা করে। তো আমরা যখন এইচএসসিতে ছিলাম, আমি তোমাদের অনেক সিনিয়র, আমি তোমাদের, সো অন্য টিচারদের মতো অত সিনিয়র না, তবে মোটামুটি তোমাদের চেয়ে তো সিনিয়র। তো আমাদের সময় আসলে এডটেকের এত রিসোর্স ছিল না, অনলাইনে এত ক্লাস ছিল না, এবং আমার এখনও মনে আছে সেমিকন্ডাক্টর নামে একটা চ্যাপ্টার ছিল, ওই চ্যাপ্টারের ক্লাস আমি আমার সময় কোথাও খুঁজেই পাইতেছিলাম না। পরে আমার ওই পার্টটা সেলফ স্টাডি করা লাগছিল, আমার বই ঘেটে ঘেটে পড়া লাগছিল, আমার ফান্ডামেন্টাল অফ ফিজিক্স হ্যান অনেক বইয়ের নাম আছে, তোমাদের এগুলো জানা দরকার নেই, তোমাদের তো এত খারাপ অবস্থা আসে নাই। সো ওই অনেক বই টই হেন তেন ঘেটে ঘুটে আমার সব কিছু বোঝা লাগছিল। বাট এখন তো আসলে স্পুন ফিডিং এরা চলে আসছে, তোমাদেরকে আমরা চামচে করে করে সব কিছু খাওয়াই দিই। সো তোমাদের আসলে নিজে ঘেটে ঘেটে কোনো কিছু করতে গেলে আরও সময়টাই নষ্ট হয়, যেহেতু এখন টাইমের একটা লিমিটেশন আছে এইচএসসি লেভেলে। সো তোমাদের মনে হয় না এই সেলফ স্টাডি করার প্রয়োজন আছে, যদি না একজন খুব বেশি ডেডিকেটেড হও। ক্লাস করেই তোমাদের 99% কনসেপ্ট ক্লিয়ার করবে, আমি এটা জানি। সো ক্লাস অনলাইনেও করতে পারো, অফলাইনেও করতে পারো। অফলাইনে কোনো কোচিং সেন্টার হইতে পারে, ভালো কলেজ হলে ভালো কলেজের ক্লাস করে হইতে পারে, বাসায় টিউশন করে হইতে পারে, যে কোনোভাবেই হইতে পারে। অনলাইনে কোর্স আছে, অনলাইনে ফ্রি ইউটিউব ভিডিও আছে। সো অনলাইনে দুইভাবেই ক্লিয়ার করা যায়, কোর্স করেও ক্লিয়ার করা যায়, ফ্রি ইউটিউব ভিডিও করেও ক্লিয়ার করা যায়, দুইভাবেই করা যায়। আচ্ছা, তাহলে কোর্স হইতে পারে একটা, আর একটা হতে পারে ফ্রি ইউটিউব ভিডিও। তোমার যেই টিচার ভালো লাগে সেই টিচারের কোর্স বা ইউটিউব ভিডিও দেখে করলেই জিনিসটা আসলে এই পার্টটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আসে রিয়েলিটি চেক উইথ এক্সামস। আমি যেহেতু নটরডেম কলেজে পড়তাম, আমার ফিজিক্সে আমি একসময় মনে করতাম আমি ফিজিক্সে অনেক ভালো, বুঝছো। প্রথম কিছু চ্যাপ্টার ভেক্টর, গতিবিদ্যা, হ্যান পড়ে আমি মনে করছিলাম আমি ফিজিক্সে মনে হয় অনেক ভালো, ফিজিক্স তো অনেক সহজ। এসএসসিতে ফিজিক্সে ভালো ছিলাম, এইচএসসিতেও ফিজিক্সে ভালোই হবো অবশ্যই। তো আমার মনে হয়েছে আমি ভালো পারি। বাট পরীক্ষা দিয়ে আমাদের এনডিসিতে সপ্তাহে সপ্তাহে 2টা করে পরীক্ষা হয়, এটাকে আমরা বলি কুইজ। তো এই পরীক্ষাটা দেওয়ার পর আমি দেখলাম যে আরে মার্কই তো ওঠে না, নাম্বারই তো পাই না, আমি আর কিসের ভালো। সো তুমি আসলে ফিজিক্স যতই ভালো বুঝো, ফিজিক্স যতই তুমি ভালো পারো, ফিজিক্সে তুমি যতই বস হয়ে থাকো, তুমি যতই 100% অ্যাকুরেট কনসেপ্ট জানো, তুমি যদি পরীক্ষায় প্রবলেম সলভ করতে না পারো, তাহলে আসলে কোনো দাম নেই। ওকে, কোনো দাম নাই। সো তোমার আসলে এক্সাম দিয়ে বুঝতে হবে যে তুমি পরীক্ষায় নাম্বার উঠানোর মতো ক্যাপাবিলিটি তোমার মধ্যে আছে কিনা। তুমি যদি নাম্বার উঠাতে না পারো, তাহলে এত কিছু কষ্ট করে তোমার কোনো লাভ নাই। তাহলে তুমি এই সব পড়াশোনা বাদ দিয়ে রিসার্চই করো। তুমি বুয়েট পরীক্ষা দিয়ে তুমি ফিজিক্সে মার্ক পাইলা না, তাহলে কি স্যার বলবে এই ছেলেটা মার্ক পায়নি, কোনো সমস্যা নেই, ছেলেটা তো অনেক বুঝে, একে আমি মার্ক দিয়ে দিই, একে আমি চান্স দিয়ে দিই? ও তো জানবেই না তুমি বুঝো না কি বুঝো না। তুমি যে ভালো স্টুডেন্ট এটা বোঝানোর একমাত্র উপায় হচ্ছে পরীক্ষায় ভালো রেজাল্ট করা, পরীক্ষায় ভালো নাম্বার উঠানো ফিজিক্সে। সো নাম্বার উঠাইতে পারো কি না এটা জানার জন্য তোমার একটা রিয়েলিটি চেক লাগবে। এই রিয়েলিটি চেক তুমি পাবা যখন তুমি এক্সাম দিবা। এই এক্সাম তুমি কোথায় দিতে পারো? এক্সাম তুমি কোচিংয়ে দিতে পারো, এক্সাম তুমি অনলাইন কোর্সগুলো দিতে পারো, অথবা অনেক ক্ষেত্রে ফ্রি এক্সাম দেওয়ার বেশ কিছু ওয়ে আছে, ইউটিউবে ঘেটে ঘেটে, মানে গুগলে ঘেটে ঘেটে তুমি সার্চ করে করে। তারপরে অনেকে এখন এআই দিয়ে এক্সাম দেয়, এআইকে বলে প্রশ্ন বানায় দাও, তারপরে সে এক্সাম দেয়, তারপরে এআই একটা অ্যান্সার শিট দিয়ে দেয়, মিলায় নেয়। বাট এগুলো আসলে অত অ্যাকুরেট হয় না। সবচেয়ে ভালো মেথড হচ্ছে তুমি কোনো কোচিং সেন্টারে এক্সাম দিবা, অথবা কলেজে যদি এক্সাম হয় খুবই ভালো, যদি এনডিসি হয়, সেন্ট জোসেফ হয়, হোলি ক্রস হয়, এগুলোতে তো কুইজ হয়, খুবই ভালো। অথবা অন্যান্য অনেক কলেজেই কুইজ হয়, এগুলো কলেজে কুইজ দিলেও হবে। অথবা তুমি যদি কোনো অনলাইন কোর্সে পরীক্ষা দাও, সেটাও হবে। বাট আমার সাজেশন হচ্ছে কোনো একটা অথরিটির আন্ডারে কুইজ দেওয়া, বা কোনো একটা অথরিটির আন্ডারে এক্সাম দেওয়া। নিজে নিজে আসলে করতে গেলে এখানে তুমি একটু প্যারা খায় যাবা, ঠিক আছে? আচ্ছা, এবার তো তুমি কনসেপ্ট তুমি ক্লিয়ার করছো, হ্যাঁ, তোমার কনসেপ্ট আসলেই ক্লিয়ার হয়েছে কিনা, তুমি ওই কনসেপ্ট দিয়ে পরীক্ষায় মার্ক উঠাইতে পারো কিনা, এটা তুমি জানতেছো এই 2 নাম্বারে যখন তুমি এক্সাম দিতেছো। ওকে, আচ্ছা, এবার আসো, তুমি এক্সাম দিলা, ধরো এক্সাম দিয়ে তুমি দেখলা স্বভাবতই 99% ক্ষেত্রে তুমি হবে যে তুমি প্রথম দিকে ফিজিক্সে ভালো মার্ক পাবা না। তখন তুমি বুঝতে শুরু করবা যে আমি কেন ভালো মার্ক পাই নাই, আমি কেন ভুল করছি, আমার কোন জায়গায় সমস্যা হয়েছে, আমার কি প্রবলেম সলভ করতে বেশি সময় লাগে, নাকি আমার প্রবলেম সলভ করতে গেলে আমি ক্যালকুলেশন মিস্টেক হয়, নাকি আমি প্রশ্ন ধরতে পারি না, কোন ফর্মুলা ইউজ হবে এটা আমি বুঝি না,
কোন কনসেপ্ট ইউজ হবে এটাই নাকি আমি বুঝি না। কি সমস্যার কারণে তুমি পরীক্ষার নাম্বার পাচ্ছ না, এটা তোমাকে বুঝতে হবে। যখন তুমি এটা পরীক্ষা দিয়ে এটা বুঝবা যে আচ্ছা এই সমস্যাটা আছে, এটার কারণে আমি নাম্বার পাচ্ছি না, এটার কারণে আমি নাম্বার উঠাতে পারলাম না, এখন এটা তুমি ফিক্স করবা। কিভাবে ফিক্স করবা? এটা ফিক্স করার সবচেয়ে মানে বেস্ট এবং একমাত্র উপায় সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। একটা কথা আছে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস কখনো কাউকে পারফেক্ট বানায় না, কেউ কখনো পারফেক্ট হয় না, বাট প্র্যাকটিস মেক্স এ ম্যান মোর, কি বলবো এটাকে, ভুল ইংলিশ বলছি, সরি আবেগে একটু ভুল ইংলিশ বলছি। প্র্যাকটিস মেক্স এ ম্যান বেটার। ওকে, সো প্র্যাকটিস করলে তুমি আগের চেয়ে বেটার হবা। একটা নতুন ম্যাথ প্র্যাকটিস করলেও তুমি আগের ম্যাথের করা মানুষের চেয়ে বেটার হবা। এখন আমি যেরকম একটা নতুন একটা ম্যাথ প্র্যাকটিস করলে, প্র্যাকটিস করার পর আমি এখনকার চেয়ে বেটার হব, অবশ্যই বেটার হব, একটু হলেও বেটার হবে। আর তুমি যখন কন্টিনিউয়াসলি 100, 200, 300, 400 ম্যাথ প্র্যাকটিস করতে থাকবা, তুমি কন্টিনিউয়াসলি বেটার হতে থাকবা। একটা প্রশ্ন আমাকে অনেকে করে, ভাই আমি যখন প্র্যাকটিস করার সময় তো আমি অনেক ম্যাথ পারি না, আমি কোথা থেকে প্র্যাকটিস করব? আমি বই থেকে প্র্যাকটিস করব, আমার মূল বই থেকে আমি প্র্যাকটিস করব, আমি আমার গাইড থেকে প্র্যাকটিস করব, তাই তো? তো যখন আমি প্র্যাকটিস করব আমি অনেক ম্যাথে আটকে যাই ভাই, আমি অনেক ম্যাথ পারি না সলভ করতে, অ্যান্ড দ্যাটস কমপ্লিটলি নর্মাল। তুমি আটকে যাবা, মানে এটাই তো উদ্দেশ্য হওয়ার উচিত তোমার প্র্যাকটিস করার, যে তুমি আটকাবা, তুমি যত বেশি সম্ভব আটকাবা। আমি শুরুতেই বলছি তোমার টার্গেট কখনো ফিজিক্স শুধু বুঝা না, তোমার টার্গেট হচ্ছে বুঝতেও হবে, অ্যান্ড পরীক্ষায় এক্সামে কোয়েশ্চেনগুলো আমার অ্যান্সারও করতে হবে। সো তুমি যখন বেশি বেশি প্র্যাকটিস করবা, ধরো 10টা ম্যাথ তুমি প্র্যাকটিস করতেছো আজকে, 3টা ম্যাথ তুমি পারলা, 4 নাম্বার ম্যাথে যায় তুমি আটকে গেছো, বুঝছো? 3টা ম্যাথ তুমি পারছো, 1 নাম্বার ম্যাথ তুমি সুন্দর মতো পারছো, 2 নাম্বার ম্যাথ সুন্দর মতো পারছো, 3 নাম্বার ম্যাথ সুন্দর মতো পারছো, 4 নাম্বার ম্যাথ তুমি কিচ্ছু বুঝতেছো না, তুমি পারতেছো না। তাহলে তুমি এখন কি করবা? তুমি এখন চেষ্টা করবা যে এটা কেমনে করা যাইতে পারে, কিভাবে করা যাইতে পারে। তোমার ব্রেনকে প্রেশার দিবা, ব্রেনকে একটা স্ট্রাগলের মধ্যে নিয়ে যাবা। তাও যদি না পারো তাহলে তুমি এটার সলিউশন দেখবা। সলিউশন দেখে ও সলিউশন এটা এরকম, ঠিক আছে বুঝলাম না, সলিউশনটা তোমার প্রপারলি বুঝতে হবে। সলিউশনটা কেন এইভাবে সলিউশন করলো, এটার সলভ এরকম কেন হইলো, তোমার বুঝতে হবে। যখন তুমি দেখলা ও আচ্ছা এখানে এই কনসেপ্টের কথা বলছে, এখানে এই কিওয়ার্ডটা দেওয়া ছিল, এই জন্য এখানে এই ফর্মুলা ইউজ করে এইভাবে সলভ করছে, এইটা বুঝলাম। তাহলে তোমার ব্রেইন একটা নতুন টাইপের, একটা নতুন টাইপের প্রবলেম কীভাবে সলভ করতে হয়, এই টাইপের প্রবলেমটা শিখে ফেললো। এবার তুমি কন্টিনিউ করো। এবার তুমি দেখবা 5 নাম্বারটা তুমি যদি একটা ভালো বই ফলো করো, ভালো গাইড ফলো করো, তুমি দেখবা কনসেপ্টগুলো কনজিগেটিভলি থাকে। মানে 4 নাম্বার একটা কনসেপ্ট আছে, তুমি দেখবা 5, 6 ওই টাইপেরই কনসেপ্ট থাকে। তো তখন তুমি 5 নাম্বারে দেখবা যে সেম টাইপের কনসেপ্ট। এখন তো তুমি এই কনসেপ্ট, এই টাইপের প্রবলেমটা সলভ করা শিখে ফেলছো, যে এটা কেমনে কেন সলভ করতে হয়, তোমার ব্রেনের মধ্যে লক হয়ে গেছে। এখন তুমি এটা পারবা। 6 নাম্বার এটাও তুমি পারবা। 7 নাম্বারে ধরো নতুন একটা প্রবলেম আসছে, এটা তুমি সলভ করতে পারতেছো না, অ্যান্ড দ্যাটস কমপ্লিটলি নর্মাল। মানুষ যখন জন্মাইছে তখন সে কথা বলতে পারতো না, চেষ্টা করে করে ভুল করে করে সে কথা বলা শিখছে। হাঁটা সে শুরুতেই হাঁটতে পারতো না, হাঁটার চেষ্টা করে সে একটার পর একটা হোঁচট খেয়ে খেয়ে হাঁটা শিখছে। তোমাকে হোঁচট খেয়ে খেয়ে প্রবলেম সলভ করা শিখতে হবে। 7 নম্বরে নতুন কনসেপ্ট তুমি পারতেছো না, সেম প্রসেস, সলিউশন দেখো কিভাবে সলিউশনটা করলো, বুঝো কেন করলো, এটা আন্ডারস্ট্যান্ড করো। যদি এখানে বুঝতে না পারো তাহলে তুমি ধরো একটা কনসেপ্ট, ধরো আমি, তোমরা তো হয়তো বা ভেক্টর পড়তেছো বা আমার গতিবিদ্যা পড়তেছো ইউটিউব থেকে, তো ধরো প্রাস নামে একটা কনসেপ্ট আছে, বুঝছো? প্রাস নামে একটা কনসেপ্ট আছে, প্রাস। তো ধরো তুমি এখানে দেখলে যে প্রাসের অঙ্ক এটা এইভাবে সলভ করছে, সলিউশন দেখে আমি বুঝতেছি না, তার মানে তোমার প্রাসের কনসেপ্টে ঝামেলা আছে, তোমার আবার প্রাসের ক্লাস করতে হবে, আবার প্রাসটা সেলফ স্টাডি করতে হবে, বুঝতে হবে, তারপরে এসে সলিউশনটা তুমি বুঝবা। বুঝলা? ওকে, এবার তাহলে তুমি এই টাইপের অঙ্কটা পারবা। এইভাবে তুমি দেখো এইখানে তুমি একটা নতুন টাইপের প্রবলেম হ্যান্ডেল করা শিখলা, এখানে আরেকটা নতুন টাইপের প্রবলেম হ্যান্ডেল করা শিখলা, তোমার প্রবলেম সলভিং স্কিল বেটার হচ্ছে। দেখো এখানে 7টা প্রবলেম সলভ করে আমি 2টা নতুন ধরনের সলভিং অ্যাপ্রোচ আমি শিখলাম। যদি তুমি আল্লাহর ওয়াস্তে পুরা ফিজিক্স বইয়ের সবগুলো চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট 1,500 থেকে 2,000 প্রবলেম সলভ করো, 1,500 থেকে 2,000, ভাই কি বলেন 1,500 থেকে 2,000 এত প্রবলেম? তোমার তো একদিনের প্রবলেম সলভ করতে বলতেছি না, 1,500 থেকে 2,000 প্রবলেম মানে আমি বলতেছি তোমার এটা একটা লং কোর্সের মধ্যে তুমি 2 বছরে 1.5 বছরে সলভ করবা, তোমার ফুল চ্যাপ্টার সিলেবাসের মধ্যে 1,500-2,000 প্রবলেম যদি তুমি সলভ করো, পার চ্যাপ্টারে কয়টা করে প্রবলেম হয়, পার চ্যাপ্টারে 100টা করে প্রবলেম হয় হয়তো বা,
তোমার তো পার চ্যাপ্টারে 100টা করে প্রবলেম করাই লাগবে। যদি তোমার 100টা করে প্রবলেম সলভ করো পার চ্যাপ্টারে, টোটাল 1,500-2,000 প্রবলেম সলভ করো, তোমার আসলে কোনো ধরনের এমন টাইপ বাকি থাকবে না যেই টাইপের প্রশ্ন করলে তুমি আটকায় যাবা। 7টা প্রবলেম সলভ করে তুমি 2টা নতুন প্রবলেম সলভিং অ্যাপ্রোচ শিখছো যেটা তুমি আগে পারতা না। তাহলে এতগুলো প্রবলেম সলভ করলে তুমি চিন্তা করো তুমি কতগুলো নতুন নতুন অ্যাপ্রোচ শিখবা। পরীক্ষায় যে ধরনের প্রশ্নই আসুক না কেন, তুমি যে এতগুলো প্রবলেম সলভ করছো, কোনো না কোনোভাবে তুমি দেখবা মিলাই ফেলতে পারতেছো, সলভ করে ফেলতে পারতেছো, বুঝছো? এবার তোমার ব্রেন তো ট্রেন হয়ে যাবে, সলভ করতে করতে, হোঁচট খাইতে খাইতে, ভুল করতে করতে তোমার ব্রেন শিখে যাবে যে কোন ধরনের ভুল আমি করি, কোন ধরনের ভুল অ্যাভয়েড করতে হবে, সব তোমার ব্রেন শিখে যাবে। সো প্র্যাকটিস, এটা যদি বলতে হয় একটা সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা মানুষকে ফিজিক্সে আলাদা করে তোলে একাডেমিক লেভেলে, সেটা হয় প্র্যাকটিস। এরপরে আসো, তুমি প্র্যাকটিস করতেছো, এখন আমরা যখন প্র্যাকটিস কোন জায়গা থেকে করব এটা বলে দেওয়া ভালো। প্র্যাকটিস তুমি কোন জায়গা থেকে করবা? প্র্যাকটিস তুমি করবা তোমার যে মেইন বুকটা আছে, মেইন বুক কোনটা, আমি একটা বইয়ের লিস্ট দিছি, তোমরা দেখবা। ইসাক স্যার আমি মেইন বুক হিসেবে রাখতে বলছি, পাশাপাশি সেলু স্যার অথবা তপন স্যার অথবা প্রামাণিক স্যার আমি রাখতে বলছি। আমি পার্সোনালি কোনটা ফলো করতাম? ইসাক স্যার মেইন বুক, সেলু স্যার সেকেন্ডারি বুক। এই মেইন বইগুলোর তুমি সবগুলা অনুশীলনের প্রবলেম সলভ করে ফেলবা। এরপরে টেস্ট পেপার, বাট আমি আসলে একাডেমিকেই এত টেস্ট পেপার ডিপেন্ডেন্ট হইতে বলি না। এইচএসসি লেভেলে আমি শুরুতেই বেশি টেস্ট পেপার নির্ভর হইতে বলি না, এটা তুমি পরীক্ষার আগে পড়ো, সমস্যা নেই। যখন তুমি শুরুতে আছো মেইন বুকটা পড়ার পর আমি সাজেস্ট করি তুমি একটা গাইড কিনতে পারো। হ্যাঁ, একটা গাইড কিনতে পারো। এখন দেখো 2টা মেইন বুক কিন্তু ইসাক স্যার অ্যান্ড সেলু স্যার বা অথবা অন্য কোনো একটা স্যার, এইগুলো করতে অনেক সময় লাগবে। ইসাক স্যারেরই মনে হয় পার চ্যাপ্টারে 50টা 60টা করে ম্যাথ আছে। সেম গোস ফর সেলু স্যারও এরকম করে ম্যাথ আছে। সো তোমার কিন্তু এখানেই পার চ্যাপ্টারে 100-150টার মতো ম্যাথ হয়ে যাচ্ছে, বুঝছো? আরও বেশি হয় অনেক সময়। সো এগুলো করতে গেলেই তুমি আসলে কেল্লা ফতে হয়ে যাবে তোমার। এরপরও যদি তোমার হাতে সময় থাকে যে না ভাই আমি আরও প্র্যাকটিস করার সময় আছে আমার হাতে, আমি অনেক ফাস্ট পড়াশোনা করি, অনেক বেশি পড়াশোনা করি, আমার হাতে এখনও সময় রয়ে গেছে, আমি আরও প্র্যাকটিস করতে পারবো, তাহলে তুমি গাইড কিনতে পারো। গাইড কোনটা ভালো হবে? গাইড আমার মনে হয় তোমার যেটা টার্গেট, যেমন তোমার যদি মেডিকেল টার্গেট হয় তুমি মেডিকেলের কোনো একটা প্রিপারেশন বুক কিনতে পারো, যেমন রেটিনার বুক অনেক ভালো। যদি তোমার ইঞ্জিনিয়ারিং টার্গেট হয় তাহলে রয়্যালের বইটা অনেক ভালো, বুঝছো? রয়্যালের গাইডগুলো অনেক ভালো, সো এইগুলো ফলো করতে পারো। যদি ভার্সিটি টার্গেট হয় অ্যাসপেক্টের গাইডগুলো অনেক ভালো, অ্যাসপেক্ট ফলো করতে পারো। ঠিক আছে, 3টা বলে দিলাম না? মেডিকেল হলে রেটিনা আমার কাছে বেস্ট মনে হয়েছে, ইঞ্জিনিয়ারিং হলে রয়্যাল আমার কাছে বেস্ট মনে হয়েছে, ভার্সিটি হলে অ্যাসপেক্ট আমার কাছে বেস্ট মনে হয়েছে। এবার আসো, তাহলে গেল তুমি প্রিপারেশন করতেছো, প্র্যাকটিস করতেছো, কোন জায়গা থেকে করতেছো সেটাও আমি বলে দিলাম। এখন তোমার অবশ্যই শুরু থেকেই অ্যাডমিশনটা, যেহেতু আমাদের টার্গেট, তুমি এইচএসসিতে অনেক ভালো রেজাল্ট করছো বাট অ্যাডমিশনে ভালো করো নাই, আলটিমেটলি তোমার কোনো মূল্য নাই, কারণ হিস্টোরি অনলি রিমেম্বার্স দ্য উইনার। হ্যাঁ, তুমি যদি উইনার না হও তাহলে তোমাকে আসলে কেউ মূল্য দিবে না। হিস্ট্রি অনলি রিমেম্বার্স হাউ ইউ এন্ডেড দ্য গেম, কেমনে শেষ করছো। পুরা ম্যাচ তুমি ভালো খেলছো, লাস্টে গোল খায় হেরে গেছো, তুমি একটা লুজার। পুরা ম্যাচ তুমি খারাপ করছো, লাস্টে 89 মিনিটে তুমি গোল করে জিতে গেছো, তুমি একটা উইনার। সো তোমার আলটিমেটলি অ্যাডমিশনেও ফোকাস রাখতে হবে। সো আমি সাজেস্ট করি শুরুতে একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে রাখা, যেন তুমি অ্যাডমিশনের কোয়েশ্চেন প্যাটার্নটা অ্যান্ড স্টাইলটা অ্যানালাইসিস করতে পারো। সো তুমি 2টা বই কিনবা, শুরুতেই 2টা বই কিনে রাখবা। একটা হলো অ্যাডমিশন কোয়েশ্চেন ব্যাংক। সলভ করতে হবে না, অনেকে বলে পারভেজ ভাই শুরু থেকেই কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে বলছে। নো, কোয়েশ্চেন ব্যাংক শুরু থেকে সলভ করতে হবে না। তুমি কোয়েশ্চেনগুলো কেমন হয়, আসলেই কঠিন হয় কিনা এটা তুমি দেখবা, জাস্ট এটা দেখবা। সো কোয়েশ্চেন ব্যাংক অবশ্যই যদি কিনো তাহলে চ্যাপ্টার ওয়াইজ কিনবা, একটা চ্যাপ্টার শেষ করবা, সেই চ্যাপ্টার থেকে কেমন কোয়েশ্চেন আসে সেটা তুমি দেখবা। তুমি দেখো কনফিডেন্স নিয়ে পাবা যে না আমি যেগুলো বইয়ে সলভ করছি এগুলোই তো অ্যাডমিশনে আসে। তার পাশাপাশি টেস্ট পেপার অথবা পুরাতন মেড ইজি, পুরাতন সালেরটা পুরাতন একটা বই কিনে রাখতে পারো, যে অ্যাডমিশনে কেমন, এইচএসসিতে কেমন প্রশ্ন আসে সেটা যেন তুমি দেখতে পারো, বুঝছো? সো এগুলো তোমাকে আমি সলভ করতে বলতেছি না, এগুলোর কোয়েশ্চেনের স্টাইলটা তোমাকে দেখতে বলতেছি, যেন তুমি একটু কনফিডেন্স পাও। এটা তোমাকে কনফিডেন্স দিবে, বুঝছো? একাডেমিক অ্যাডমিশনের কোয়েশ্চেনগুলো প্যাটার্ন, কোয়েশ্চেনের স্টাইল, বড় কোয়েশ্চেন আসে, ছোট কোয়েশ্চেন আসে, কেমন কোয়েশ্চেন আসে তুমি দেখলে তোমার ভালো লাগবে। কোয়েশ্চেন ব্যাংক তুমি কোনটা কিনবা ফিজিক্সের জন্য, বা যদি মেডিকেল টার্গেট হয় মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক উন্মেষের আছে, রেটিনার আছে, জয়কুলির আছে, অনেকের আছে। কোয়েশ্চেন ব্যাংক তো ভাই সেম, কোয়েশ্চেন ব্যাংক কিনলেই হয়েছে। যদি ভার্সিটি হয় অ্যাসপেক্টেরই আছে।
যদি ইঞ্জিনিয়ারিংয়ের হয় তাহলে তুমি দেখবা উদ্ভাসের পুরাতন কোশ্চেন ব্যাংক পাওয়া যায় কিনা, অথবা জয়কুলের কোশ্চেন ব্যাংকও তুমি নিতে পারো, রয়্যালের কোশ্চেন ব্যাংকও তুমি নিতে পারো। এবং লাস্টে আমার ক্ষেত্রে এটা অনেক হেল্প করছে, এটা অনেকে বলে না, একটা হচ্ছে ডেডিকেটেড কমিউনিটি। কেন ডেডিকেটেড কমিউনিটি কেন হেল্প করবে? আমার যখন কলেজে পড়তাম আমার একটা মেসেঞ্জার গ্রুপ ছিল যেখানে সবাই ফিজিক্স নিয়ে আলোচনা করতো। সো আমি ওখানে ঢুকলে অনেক সময় ডিপ্রেশনে পড়ে যেতাম যে কী প্রবলেম সলভ করে আইআইটি হ্যান ত্যান, আমি তাতে কিছু পারি না। বাট ওইটা দেখার পর আমার একটা মনে হইতো যে না, এর এত পড়াশোনা করতেছে, আমারও একটু পড়াশোনা করা উচিত ফিজিক্স নিয়ে। সো একটা কমিউনিটির মধ্যে থাকলে তোমার আসলে বেটারমেন্টই হবে, খারাপ কিছু হবে না যদি ভালো একটা কমিউনিটিতে থাকো। একটা প্রবাদ আছে যে ইউ আর দ্য অ্যাভারেজ অফ দ্য 5 পিপল ইউ হ্যাং আউট উইথ। মানে তুমি যে 5 জনের সাথে তোমার সময় কাটাবা ওদের গড় হবা তুমি, বুঝছো? তুমি যদি 5টা মিলিয়নিয়ারের সাথে সময় কাটাও, দেখবা দিন শেষে কয়েক বছর পর তুমিও মিলিয়নিয়ারই হয়ে যাবা, যদি তুমি ওই জিনিসগুলো নিতে পারো ওদের থেকে। তুমি যদি 5টা নেশাখোরের সাথে থাকো, তুমি দেখবা দিন শেষে কোনো না কোনো সময় তুমিও নেশাখোরই হয়ে যাবা। সো আলটিমেটলি তোমার ওই কমিউনিটিটা ফিক্স করতে হবে, তুমি কাদের সাথে চলাফেরা করবা। কলেজে হইতে পারে যারা ভালো ফিজিক্স নিয়ে এনথুসিয়াস্ট, যারা অনেক ভালো ভালো স্টুডেন্ট, তাদের সাথে অবশ্যই সাক্ষাতে তোমার রাখতে হবে। হ্যাঁ, তোমার অবশ্যই তোমার নর্মাল ফ্রেন্ডও থাকবে। তোমার ফ্রেন্ড পড়াশোনা করে না কিন্তু তোমার অনেক উপকার করে, তোমার অনেক ভালো ফ্রেন্ড, ওর সাথে কি সম্পর্ক কেটে দেবা? না, সম্পর্ক রাখবে, বাট যেগুলো ভালো স্টুডেন্ট আছে ওদের সাথেও তোমার খাতির রাখতে হবে। ওকে, সো তোমার কমিউনিটিটা ফাইন্ড আউট করতে হবে, ভালো কমিউনিটি একটা নিয়ে আসতে হবে। এইগুলা করলে ভাই বিশ্বাস করো ফিজিক্সে মনে হয় না তোমার কখনো প্রবলেম ফেস করা উচিত। এগুলো করতে গেলে তুমি দেখবে অনেক প্যারা খাই যেতেছো। সো এগুলো করো, তুমি দেখবা যে তোমার আসলে সময়টা অনেক ভালো কাটবে, তুমি ফিজিক্সে ভালো করবা। অ্যান্ড এগুলোর সলিউশন হিসেবে তুমি কী কী জিনিস ফলো করতে পারো? রেগুলারিটি এখন থেকে মেনটেন করবা, কারণ অনেক কাজ ভাই শুরু থেকে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতে হবে। এখন গ্যাপ দিলে যতই বলুক যে ভাই অনেক লম্বা সময়, এখন একটু চিল করো, চিল অবশ্যই করো, চিল করো, হালকা হালকা করে পড়াশোনা করো। দিনে তুমি 24 ঘন্টাই কি চিল করবা? এতই কি চিল প্রয়োজন হয়েছে? একটু হালকা হালকা করে পড়াশোনাটা শুরু করো। এখন যদি নাও শুরু করো ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডেবল, কিছুদিন পর তো শুরু করতে হবে। সো কিছুদিন পর হলেও আস্তে আস্তে শুরু করে ফেলো, বেশি লেট করো না, ঠিক আছে? রেগুলারিটি মেনটেন করো। অনেক সময় তোমার খারাপ লাগবে, ডেডিকেশন থাকবে না, তখন 1 দিন 2 দিন রেস্ট নেও, সমস্যা নেই, তারপরে আবার শুরু করবা। বাট কন্টিনিউসলি তোমার রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতে হবে। রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করলে এত কিছু করতে তোমার ডেইলি খুব বেশি সময় দিতে হবে না, বাট এখন যদি গ্যাপ দাও লাস্টে অনেক কঠিন পড়াশোনা করতে হবে। তো অত কষ্ট করবা কেন? শুরু থেকে যদি অল্প কষ্ট করেই পার পাওয়া যায়, এজন্য শুরু থেকেই পড়ো, ঠিক আছে? তোমার ভালোর জন্য আমি বলতেছি এটা। আর এই সব কিছু সলিউশন হিসেবে আমি শুরু থেকে আমাদের এখানে আমার এই কোর্সটা ছবি দিয়ে রাখছি। আমি তোমাকে বলছি তোমার যেই কোর্সটা ভালো লাগে তুমি সেই কোর্সটা করবা। এখন তোমরা অনেকে কোর্স যখন কেনো তখন একটা জিনিসে খুব বেশি ফোকাস দাও, এই ভাইটা আমার কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছে কিনা, এই সেই হ্যান ত্যান অনেক কিছু। তো আমি যেটা বলবো, যে কোনো ক্লাস করার আগে অবশ্যই তুমি ডেমো ক্লাস করবা। ডেমো ক্লাস তোমার করতেই হবে। ডেমো ক্লাস যদি তুমি না করো তাহলে তুমি তো বুঝবা না যে ওই টিচার তোমার কনসেপ্ট ক্লিয়ার করবে কিনা। এখন ধরো মার্কেট বলা উচিত না এটাকে, ধরো তোমার একটা সিনিয়র আছে, সিনিয়রটা খুব ভালো একটা স্টুডেন্ট, টপার একটা স্টুডেন্ট, বুঝছো? টপার। তুমি দেখছো ভাই আমার এই পরিচিতর মধ্যে এই পুরোটা বুয়েটে গেছে, তুই বলছো ভাই বলেন তো আমাকে ফিজিক্সে কোন টিচারটা ভালো হবে, কোন টিচারের কোর্স ভালো হবে। এখন ভাই ও তো টপার, ও হিজ বর্ন জিনিয়াস, ওর কাছে একটা টিচার টিচারকে তার ভালো লাগে, টিচার এ কে তার ভালো লাগে। সো বলছে দেখো টিচার এ সে অনেক ভালো, তুমি তার কোর্সে ভর্তি হও। তুমি তার কোর্সে ভর্তি হয়ে তুমি দেখতেছো যে আরে এই ভাই তো অনেক অ্যাডভান্স লেভেলে পড়ায়, আমি তো বুঝতেছি না, তাহলে কিন্তু তুমি শেষ, তোমার আবার অন্য একটা কোর্স কিনা লাগবে, টাকাটা নষ্ট হইলো। সো তুমি কখনোই কারো সাজেশন এইটা নেওয়ার দরকার নাই যে ভাই কোন টিচার ভালো হবে। তুমি একটা জনকে জিজ্ঞেস করতে পারো যে ভাই ওই কোর্সটা আছে তো, ওই কোর্সটা সবগুলো টপিক কভার করে কিনা, বা ওই কোর্সটা যত কিছু পড়ানো দরকার সব পড়ায় কিনা। তুমি তাদের কারিকুলামটা দেখাও যে ভাই যে এই কোর্সটা আছে, এই কোর্সে কারিকুলামটা এইরকম, এই কোর্সে এই টিচার পড়াচ্ছে, এরা কি সব কিছু কভার করতে পারবে কিনা, এদের রেপুটেশনটা কেমন, প্রিভিয়াস হিস্টোরিটা কেমন, তুমি এগুলো জিজ্ঞেস করতে পারো। বাট সে তোমাকে পড়াইতে পারবে কিনা, তুমি তার পড়া বুঝবা কিনা, এটার একমাত্র উপায় হচ্ছে তার ডেমো ক্লাস করে দেখা যে সে তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে পারতেছে কিনা, ঠিক আছে? ডেমো ক্লাস তো আমার নিয়াজ ভাইয়ের রেদওয়ানের সবার ডেমো ক্লাস আছে ইউটিউবে। তুমি RMH-এ যাবা, RMH ইউটিউব চ্যানেলে যাবা,
গেলে তুমি দেখবা যে আমাদের ডেমো ক্লাস আছে, মেইনলি আমার আর নিয়াজ ভাইয়ের ডেমো ক্লাসে তোমরা একটু ভালো মতো দেখো। রেদওয়ান এসএসসি ফোকাসড ও এইচএসসিতে হয়তো অল্প একটু পড়াবে। আমি আর নিয়াজ ভাই, আমরা দুজনেই বুয়েটের, আমি বুয়েট ট্রিপলের, নিয়াজ ভাই বুয়েট সিএসসির, আমরা দুজনেই মেজরিটি ক্লাসগুলো তোমাদের নিব। সো আমাদের ক্লাসগুলো করে দেখো তুমি বুঝো কিনা। যদি বুঝো তাহলে ইনশাল্লাহ তোমাদের কনসেপ্ট আমরা ক্লিয়ার করতে পারবো। সেম গোস ফর এনি টিচার, যে কোনো টিচারের ক্ষেত্রেই তুমি এটাই ফলো করবা, ডেমো ক্লাস করে তারপর তুমি চেক করবা জিনিসটা। এরপর 6টা একটা ক্লাস আছে আর কি লাইভে। ওকে, 2 মিনিট লাগবে। এরপর তোমাদের হচ্ছে এক্সামের ক্ষেত্রে দেখবা যে কোন কোর্সে এক্সাম প্রোভাইড করতেছে। সো আমাদের কোর্সে কিন্তু তোমরা এক্সাম দিতে পারবা, হ্যাঁ। এবং আমাদের এটা প্ল্যান আছে এনডিসির মতো আমরা কুইজ নিব তোমাদের সপ্তাহে সপ্তাহে। প্র্যাকটিসের জন্য আমাদের ক্লাসে প্রচুর প্র্যাকটিস করাই দেই, পাশাপাশি তোমাদের কী কোথা থেকে প্র্যাকটিস করতে হবে গাইডলাইন তো আমরা দিব। এখন যেমন গাইডলাইন দিচ্ছি না, আমার আসলে অর্ধেক জীবন গেছে গাইডলাইন দিতে দিতে। সো গাইডলাইন তোমরা পাবাই যে কোন থেকে কীভাবে প্র্যাকটিস করতে হবে। কোয়েশ্চেন প্যাটার্ন, স্টাইল অ্যানালাইসিস, আমরা তো ক্লাসে অ্যাডমিশনের কোয়েশ্চেন করাই দেবো অনেক। অ্যাডমিশনের কোয়েশ্চেন কেমন হয় তোমরা শিখে যাবা। এইচএসসির কোয়েশ্চেন করাই দিব, এইচএসসির কোয়েশ্চেন কেমন হয় তোমরা শিখে যাবা। এই অ্যানালাইসিসটা আমরাই করাই দিতে পারবো তোমাদেরকে। অ্যান্ড যে কোনো একটা ভালো কোর্সের টিচারাই তোমাদেরকে এটা করাই দিবে। অ্যান্ড আমরাও এটা ব্যতিক্রম না, আমরাও এটা করাই দিব। অ্যান্ড ডেডিকেটেড কমিউনিটি আমাদের অলরেডি, কিন্তু আমি বলছি যে আমি এত উত্তেজিত ব্যাচ কখনো দেখি নাই। যে এই ব্যাচটা এইচএসসি পরীক্ষা মানে এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট এখনো দেয় নাই, প্র্যাকটিক্যালও মনে হয় সবার শেষ হয় নাই, এর মধ্যেই 391 জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, বুঝছো? 391 জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। এটা কিন্তু অন্যান্য মোটামুটি সবচেয়ে বেশি, হ্যাঁ। এটার কাছাকাছি আছে কয়েকটা প্ল্যাটফর্মে, একটা প্ল্যাটফর্মে আর আমাদের। বাট এত স্টুডেন্ট কিন্তু আসলে একসাথে ভর্তি হইতে দেখাটা এসএসসির রেজাল্টই হয়নি। খুবই মানে দারুণ লাগছে আমার কাছে জিনিসটা। সো আমি এই ব্যাচ নিয়ে অনেক আশাবাদী। অ্যান্ড এই কমিউনিটির সাথে তুমি যদি থাকো, এরা কিন্তু ফিজিক্স নিয়ে এনথুসিয়াস জন্যই ভর্তি হয়েছে। অ্যান্ড এই কমিউনিটি থেকে ভালো কিছু তুমি ডিজার্ভ করবা। পাশাপাশি আমরা তো আছি তোমাদেরকে টাচ দেওয়ার জন্য। সো এই কোর্সটা তোমরা এনরোল করে ফেলতে পারো। দেখো অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, তোমরা যদি ভর্তি হও, এখন কিন্তু আমাদের একটা ডিসকাউন্টও চলতেছে। সো ডিসকাউন্টটা থাকবে কিনা আমি জানি না, কতদিন থাকবে সেটা আমি বলতে পারতেছি না। বাট তোমরা পেজে খবর পাবা, পেজে আপডেট পাবা তোমরা, ঠিক আছে? সো ভালো থেকো সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, গুড নাইট, টাটা, বাই বাই।